আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ১৭ নম্বর পর্ব নিয়ে আয়সা পড়ছি। নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এই সময়ে বছরের সবচেয়ে শীতলতম সময়ে পার করছে পুরো রাশিয়া। দিনরাত ২৪ ঘণ্টাই তাপমাত্রা ঝুলে আছে মাইনাসের কাঁটায়। সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথরখণ্ডে রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেতরঙা বরফকুচির আড়ালে। প্রকৃতির এহীন বৈরী আচরণে জনজীবন ব্যাহত। ঠিকমতো রাস্তা চিনে পথ এগোনো মুশকিল। অথচ এমন বৈরী আবহাওয়ার মাঝেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণ ছুটছে ঈশানী। যদিও রাস্তা চেনার উপায় নেই। হাঁটু সমান বরফের মধ্যে দিয়ে কোনোমতে সামনের এগোনোর প্রচেষ্টা বলা যায়। তবে এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় তা ঠিক জানা নেই ঈশানীর। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার এরিসের হাতে ধরা পড়ে গেলে এ জীবনে আর রক্ষা নেই। সেই ভেবে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি একই জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে তার ঠিক বোধগম্য নয় ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায়। এই পেন্টহাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়াদের কালো দুনিয়া, সবকিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? এরিস ইউভান কি এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেন্টহাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতার। কে জানে ঈশানীকে খুঁজে না পেলে এরিস ঠিক কী শাস্তি দেবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয়ই এই মুহূর্তে উন্মাদের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ফ্লোরা এসেছিল ইস্যুর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত ৩ দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোসর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী। সবার সামনে দুঃখ প্রকাশ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব ওর নেই। অগতাচ্চা গত কয়েকদিন ধরে ঘরের চৌকাঠ মারায় না ইস্যু। আর না তো ফ্লোরা নিজে থেকে কখনো সাহস করে কথা বলতে আসে ওর সঙ্গে। কথা বলার ইচ্ছে হলেও প্রগাঢ় অপরাধবোধ ভেতর থেকে দমিয়ে দেয় ওকে। গত ৩টা দিন ভীষণ মন খারাপের সাথে এভাবেই কাটে ওদের। এর মধ্যে এরিসও নেই পেন্টহাউসে। কোনো এক বিশেষ কাজে রাশিয়ার বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমন মনমালিন্য ফ্লোরার আর সহ্য হচ্ছিল না মোটেই। অগতাচ্চা ভেতরের সংকোচটুকু দমিয়ে আজ ৩ দিনের মাথায় সকাল সকাল কড়া নেড়েছিল ইস্যুর ঘরে। দরজায় টোকা পড়লে ঈশানী দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে চাইছিল না আর। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরা কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে, আসবো ভেতরে? ঈশানী বাকশূন্য, নিষ্প্রভ ও নীল চোখের মণি। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। ঈশানী চুপ হয়ে আছে। দেখে ফ্লোরা একাই ইতস্তত গলায় বলতে আরম্ভ করল, আসলে ইস্যু, তুমি যা ভাবছ তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও ওদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপ কাজের সঙ্গে জড়িত রাখে কখনো। আমি আসলে বুঝতে পারিনি পায়রাটা যে তোমার। তাহলে কখনোই আমি। ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনোই এটা ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। অন্তর্মুখী মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা। ওর কাণ্ডে বিস্ময়ে থ হয়ে যায় ঈশানী। এর আগে কোনোদিনও কেউ এভাবে জড়িয়ে ধরেনি কেউ ওকে। ঈশানী বেশ সংকুচিত, সেই সঙ্গে পুলকিতও বটে। ফ্লোরা আলতো হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি বলছ? তুমি আর রাগ করে নেই? ধীর গতিতে নিজের এক হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোয়ালো ঈশানী। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, একদম রাগ করে নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। মেয়েটা সত্যিই সরল আর পবিত্র। নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্দাম হৃদয় আছে তার। সেই ভেবে নিদারুণ খুশিতে ফ্লোরা হুট করেই বলে ওঠে, আজ পেন্টহাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দেওয়ার রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসল ঈশানী। অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেন্টহাউসের বাইরে যেতে দেবে ভেবেছ? তাছাড়া এরিস? ঈশানীর কথার ফাঁকে হাত ঢুকিয়ে ফ্লোরা বলে,
এরিস তো নেই, তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নেব। আর দূরে তো কোথাও যাব না, পেন্টহাউস এরিয়ার মধ্যেই থাকব। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিসের পেন্টহাউসে না থাকার খবরটাতে চমকালো ঈশানী। কোনো এক অজানা কারণে আচানক খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দুচোখ। বুকের ভেতরে জড়ো হল মুক্তি পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নাজুক মেয়েটা ভেতর ভেতরে কিয়ৎক্ষণ ভাবল কিছু একটা। অতঃপর চট করেই সন্দিহান গলায় ফ্লোরাকে বলল, সত্যি বলছো বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যে আশা দিও না কিন্তু। ফ্লোরা অক্ষিপল ছেড়ে ইস্যুকে আশ্বস্ত করে বলল, পারব রে বাবা, পারব। সেই যে ফ্লোরার সঙ্গে পেন্টহাউসের বাইরে পা রাখার সুযোগ পেয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরা তখন কিছুই বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তারাও। অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরই শিউভানের রেস্ট্রিক্টেড এলাকা ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফের চাদরে ঢাকা মৃত নির্জীব জঙ্গলের শেষই বা কোথায়? দিশাহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল ঈশানী। ওর পরনের ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরু হয়ে গিয়েছে প্রায়। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবুও সেসবে তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতোই ছুটছে মেয়েটা। এভাবেই একটা পর্যায়ে এসে অকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাভস পরিহিত একটা শক্ত হাতের হ্যাঁচকা টান অনুভব করতেই হন্যে হয়ে ছোটা পা দুটো অকস্মাৎ থমকে গেল ঈশানীর। ধরা পড়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাঠ। পালানোর কায়দা নেই। অগতাচ্চাক এখানেই দাঁড়িয়ে পড়ে শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ঈশানী। দেখল একটা কালো আলখাল্লা পরিহিত রাশিয়ান লোক। ঈশানীর যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিস কিংবা এরিসের পেন্টহাউসের কেউ নয়। ঈশানী তাকে পেন্টহাউসে দেখেনি ঠিকই, তবুও লোকটার এই অনাকাঙ্ক্ষিত দর্শনে আশ্বস্ত হতে পারল না ও। যদি এই লোকটা এরিসের গুপ্তচর হয় তখন? ভয়ে কুণ্ঠিত হয়ে লোকটার থেকে হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগল ঈশানী। লোকটা ছাড়ল না ওকে, বরং সরু বাহুটা কবজিবন্দি রেখেই রুশ ভাষায় বোঝাতে লাগলে কিছু একটা। লোকটা স্থির হয়ে কথা বলছে, দেখে মনে হচ্ছে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা। কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ প্রচেষ্টা অবিরত রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাত ধরেছেন কেন? কি চাই? ছাড়ুন। লোকটা হাতের বাঁধন দৃঢ় করে স্থবির কণ্ঠে আরও কিছু বলল, যা কোনো কিছুই বোধগম্য হল না ঈশানীর। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে। ভেতরের নাজুক শঙ্কিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেকি আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল ঝরে পড়া অশ্রুকণার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করল, একটু দূরেই বরফে ঢাকা ক্রিসমাস ট্রির আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ওর ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থাতেই থমকে গেল ঈশানী। ভেতর ভেতরে নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতরে ক্রমাগতই একাধিক ফ্ল্যাশের আলোয় হকচকিয়ে উঠে চোখ খিঁচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। কেঁদে কেঁদে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল স্বরে বলে ওঠে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কি ক্ষতি করেছি বলুন? কথার শেষে ফের ক্রন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী ভেদ করে। ওর ধেজা নরম চোখ দুটো তখনও বন্ধই ছিল, কোনো কিছু আঁচ করার সুযোগ ছিল না মোটেই। ঠিক এমতাবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে হুট করেই এক বিকট গগনবিদারী আওয়াজে কেঁপে ওঠে বিস্তৃত গোটা জঙ্গল। অকস্মাৎ আওয়াজে লাফ উঠে তড়াক করে চোখ খুলে ফেলে ঈশানী। সঙ্গে সঙ্গে ঝাপাত করে ওর মুখের উপর আছড়ে পড়ে এক খাবলা তাজা রক্ত। মুখের ওপর রক্তের উৎকট গন্ধ, চোখের কার্নিশ পেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেগুলো। সামনের দৃশ্যপট পুরোপুরি রক্তরঞ্জিত। অগত্যা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরে সামনে তাকাতে বিস্ময় হতবিভবল হয়ে পড়ে ওর নেত্রোদ্বয়। স্নিগ্ধ বরফে ঢাকার ধবধবে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতে মুখের ওপর দুহাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনের লোকটার দিকে চাইল ইস্যু। দেখল এতক্ষণ যাবৎ ওর বাহু ধরে রাখার রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতিমধ্যে।
স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতেই বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঢলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে, সেই সাথে শ্বাসপ্রশ্বাসটুকুও। ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখল লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তস্রোত, যা দেখে মুহূর্তেই আতকে ওঠে ঈশানী। এই কেমন দুনিয়া! কত সহজেই না জ্যান্ত জ্যান্ত মানুষটা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হল। এসব নৃশংসতার সঙ্গে মোটেই পরিচিত নয় ও। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়ছে ওর দিকে। এক্ষুনি সরে না দাঁড়ালে হয়তো ওর গায়ে এসেই আছড়ে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরের রক্ত হিম হয়ে এলো ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দুহাতের ধাক্কায় দূরে সরিয়ে দিল আলখাল্লা পরিহিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতে ঈশানীর অক্ষিপটে ভেসে উঠল আরেক ভরাতুর দৃশ্য। সামনে ওর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ, স্বয়ং এরিস ইউভান। প্রকৃতিতে অপার তুষারপাত এখনও বহমান। প্যাজা তুলোর মতো শুভ্র তুষারপাতের মাঝে কালো কোট পরিহিত স্নিগ্ধ মানবের ধারালো চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর চোখে, যার পায়ের কাছে লকলকে কুটিল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফের কুচির সঙ্গে মিলেমিশে যাওয়া ধবধবে সাদা বোজো। আপাতত হিংস্র প্রাণীটির দু চোখ ইস্যুর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকে নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী এক পল চাইল বোজোর পানে, অতঃপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করে এরিসকে। হাতে রিভলভার নিয়ে এদিকেই এগিয়ে আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধায় ঈশানী। এরিস সময় দিল না ভাববার। বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ইস্যুর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাতে ওর নরম কণ্ঠনালীটা চেপে ধরে রাগে গর্জন করে উঠল সে। কি মনে হয় আমি বাদে রাশিয়ান সবাই খুব ভালো মানুষ? এরিসের প্যান্টহাউস থেকে পালানোর স্পর্ধা হয় কি করে তোমার? মুহূর্তেই মুখের মাঝে রক্তের নুনতা স্বাদ অনুভব করে ঈশানী। নীল রঙা অসহায় দুচোখ কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাসপ্রশ্বাসে বাধাপ্রাপ্ত হওয়ায় ফ্যাকাশে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। এরিস ছাড়ে না ইস্যুকে, বরং হাতের বাঁধনে কোনো রূপ পরিবর্তন না এনে অন্য হাতে ট্রিগার প্রেস করে গুলি বসিয়ে ঝাঁচড়া করে দেয় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা স্পাইডারের বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা। এতক্ষণে তুষার আর ফ্লোরাও এসে হাজির হয়েছে সেখানে। বোজো বন্ধ শুকে এগিয়েছিল বলে এরিস খুব তাড়াতাড়ি খোঁজ পেয়েছে ঈশানীর। কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফের চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গাটা খুঁজে পেতে বেগ পোহাতে হয়েছে বেশ। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের থেকে। সামনের বীভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটা জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর পাশেই। সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে গম্ভীর স্বরে তুষার বলে, আমার পেছন পেছন এতদূর আসতে নিষেধ করা হয়েছিল না? এখন এসব দেখতে ভালো লাগছে? ক্ষমা করে দিন না। মুখ কাচুমাচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু উচ্চারণ করে ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় করে এখন আবার ক্ষমা চাইতে এসেছ? হুঁ। ছোট্ট করে হুঁ উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা। তুষা লাগান্বিত হল। মেয়েটা এত ছেলে মানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকেও একটু চালাক চতুর হতে পারল না এই বোকা ফ্লোরা? সেই ভেবে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সে দাঁত কটমট করে বলল, কে বলেছিল ঈশানীকে নিয়ে বের হতে? আমি বলেছিলাম, নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গে এই ঝামেলার বস্তাও বের হবে? আগেরবার যখন চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছিল তখন শিক্ষা হয়নি? বোকা মেয়ে একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানল ফ্লোরা। হাতের পিঠ দিয়ে অক্ষিকোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতঃপর ঈশানী আর এরিসের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বালে ফ্লোরা, এরিসকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে তো? ফ্লোরার ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বিকার কণ্ঠে বলে, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করছে। সরল কপাল নিমিষে বেঁকে গেল ফ্লোরার। সে উদ্ভট আওয়াজ করে বলে, মানে?
এই যে দেখতে পাচ্ছ, এরিস মিস ব্লু আইড অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গর্জাচ্ছে, কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এরিস এমন কিছুই করত না। কি করত তাহলে? কলিজা হাতে নিয়ে ভয়ার্ত আওয়াজে প্রশ্ন ছুঁড়ল ফ্লোরা। ক্রূর হাসিতে ঠোঁট বাঁকালো তুষার। ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলেও চোখ দুটোতে রহস্যের কপটতা ধরে রেখে তুষার জবাব দেয়, সোজা মাটিতে গেড়ে দিত। বারবার করে সতর্ক করেছিলাম, এরিস ইউভানের সঙ্গে লাগতে এসো না, আমাকে চ্যালেঞ্জ করে পালানোর দুঃসাহস দেখিও না, কিন্তু তোমার শিক্ষা হয়নি। এতবার নিষেধ করার পরেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দেওয়া এতই সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচণ্ড চাপে ঠোঁটের আগায় এসে আটকে আছে রুহুটা। তীব্র যন্ত্রণায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এরিস বলে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ তুমি? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে চোখ খোলে ঈশানী, তখন সকাল ছাপিয়ে সন্ধে রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাঁচের দেওয়াল ভেদ করে বাইরের অবিরাম তুষারপাতে দৃষ্টি বোলায় ইস্যু। কিয়ৎক্ষণ সেদিকে নজর বুলিয়ে ইস্যু বুঝল ও ইতিমধ্যে এরিসের সেই চিরাচরিত পেন্টহাউসে রয়েছে। এটাই বোধহয় ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে চোখ ঘোরায় ঈশানী। সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাধা প্রদান করে আদরে শাসনে বলে, প্লিজ ডোন্ট গেট আপ। লোকটার গমগমে আওয়াজ অপরিচিত ঠেকল ইস্যুর কানে। সহসা চোখ উঁচু করে সামনে দৃষ্টিপাত করতে দেখল একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশ লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডাক্তার মনে হচ্ছে, কিন্তু এই পেন্টহাউসে ওর জন্য কেই বা ডাক্তারের ব্যবস্থা করবে? এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়চড় বসতে চায় ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দু বাহু ধরে শান্ত করে ইস্যুকে। মিষ্টি হেসে ওকে আশ্বস্ত করে বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পড়ে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি কি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজে ভ্রম কাটে ইস্যুর। চারিদিক অবলোকন করে ও দেখতে পায় সবকিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও। এমনকি ওর পরনের জামাকাপড়গুলো অত্যন্ত পরিপাটি। চারিদিকে বিষণ্ণ নজর বুলিয়ে জিহবা দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে দিয়ে পাশে দাঁড়ানো মাঝবয়সী লোকটাকে ইশারা করে মৃদু স্বরে জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রেখে ফ্লোরা জানায়, উনি ডক্টর মাথভেই, এরিসের পার্সোনাল সার্জন। পার্সোনাল সার্জন? প্রশ্নটা করার সময় ভ্রু কুঞ্চন করে ফেলল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেলে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পরপরই কোনো না কোনো কারণে সার্জারির প্রয়োজন পড়ে এরিসের। ওই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরে। ফ্লোরার কথায় ঈশানী এবার কৌতূহলী কণ্ঠে শোধাল, কিন্তু এরিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার তোমাকে ট্রিটমেন্ট করার জন্য? কিন্তু কে ডেকে পাঠিয়েছে ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল, সেটা তো জানি না। ফ্লোরার কথার পাছে আগ বাড়িয়ে আরও কিছু জিজ্ঞেস করতে চাইল ঈশানী। তবে ওকে আর কোনোরূপ কথা বলার ফুরসত না দিয়েই দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে। জানালো, অফিস রুমে যেতে হবে, এরিস ডাকছে তোমায়। গার্ডের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঢোক গিলল ঈশানী। মনে মনে ভাবতে লাগল, এবার তাহলে কি হবে? নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে এক মনে কপালে আগুল স্লাইড করছে এরিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রভ, দাঁতের সাহায্যে অধর কামড়ে রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বসটা। ঠিক এমন সময় ভেজিয়ে রাখা দরজা ঠেলে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতেই প্রশ্ন ছুড়ল এরিস, ডক্টর মাথভে এসেছে? তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানায়, এসেছে। এরিস এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসল চেয়ারে। আইপ্যাডটাতে সূক্ষ্ম নজর বুলিয়ে জিভ দিয়ে গাল ঠেলে রাশভারী আওয়াজে বলল, লাশ দুটোকে পেয়েছ? পুনরায় মাথায় নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণেই চিন্তিত স্বরে বলে,
লাশ দুটোকে পাওয়া গেলেও ক্যামেরাটার খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের ওপর নাড়াতে নাড়াতে এরিশ বলল, ইট ওয়াজ এ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল আর জঙ্গলে বা কী করছিল? নাক টেনে বুক ভর্তি বাতাস পুড়ে নিল তুষার। অতঃপর এরিশের প্রশ্নের প্রত্যুত্তর করে বলে, এখানেও ট্র্যাপ। দুজনের মধ্যে একজন ড্যানিয়েলের সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো, আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। এরিশের কণ্ঠে ভয়াবহ ক্ষুব্ধতা। তুষার একটু আগ বাড়িয়ে তির্যক ভ্রু উঁচিয়ে বলল, ওদের অপরাধ? কৈফিয়ত চাইছ? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো এরিশ। ওর দৃষ্টি অনুসরণ করে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলে, উফ, ভুলে গিয়েছিলাম, এরিশ ইউবান তো আবার কাউকে কৈফিয়ত দেয় না। তুষারের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিচেল হাসল এরিশ। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপ্টে থাকা ঘন চুলগুলোকে ব্যাকব্রাশ করে এরিশকে উদ্দেশ্য করে গভীর স্বরে বলে ওঠে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট শি ইজ সো এক্সপেন্সিভ, দুবাই শেখদের মনের রানী। তুষারের কথায় উপহাস করে চোখ উল্টালো এরিশ। কোনরূপ দ্বিধাবোধ না করেই নির্বিকার গলায় বলল, সো হোয়াট? এরিশের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে অহেতুক বিদায় করে বলছে সো হোয়াট? সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে দেখে কণ্ঠে নিদারুণ গাম্ভীর্যতা টেনে এরিশ বলে, লিসেন, সস্তা জিনিসের টাচ করতে ভালো লাগে না আমার, বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরও এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগেই মুখের উপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় এরিশ। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছু না, ইউ ক্যান লিভ নাও। তুষার আর কী বা করবে? মনে মনে নিজের বসকে চরম আনরোম্যান্টিক উপাধিতে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ ছেড়ে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতেই অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিচড়ে অফিস কক্ষে এনে হাজির করে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিল না বলে ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে এরিশের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে এরিশের পানে এক পর চাইল ঈশানী। ওর নীলাম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল এরিশের খড়খড়ে উত্তপ্ত হৃদয়টা। একই সঙ্গে চড়াও হওয়া ক্রোধে ভলবলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গার্ডটার উদ্দেশ্যে চোয়াল শক্ত করে এরিশ বলে, টাচ করতে নিষেধ করেছিলাম। আতকে উঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গার্ডটা। মাথা নামিয়ে কুর্নিশ জানিয়ে থমথমে মুখে বলে, আসলে বস, উনি আসতে চাইছিল না, তাই আর কি। রুলস ইজ রুলস। আসতে না চাইলে পায়ে ধরে অনুনয় করে আনবে, তবুও টাচ করা যাবে না। নাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্ত নজরে এরিশকে কুর্নিশ জানিয়ে তাড়াহুড়ি পায়ে কক্ষ ত্যাগ করল লোকটা। ওদিকে এরিশের কথায় হতবিহ্বল ঈশানী। একটু আগে এসব কি বলল লোকটা? আদৌ নিজের সেন্স থেকে বলেছে নাকি নেশার ঘোরে ভুলভাল বকছে? আচ্ছা, জ্বরটর হয়নি তো ওনার? হাজারটা ভাবনায় বিভর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেটে গেল এরিশের কর্কশ আওয়াজে। আই থিঙ্ক তুমি ওই জায়গাটায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওটাই তোমার জন্য বেস্ট অপশন। না। অকস্মাৎ শিউরে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দটুকু উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে 2 হাত জোর করে ক্ষমা চাইল এরিশের কাছে। এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরিশ। এক হাঁটু ভরে ওর মুখোমুখি হয়ে বসে ইস্যুর জোর করা হাত দুটো চেপে ধরে নিজ হাতে। অতঃপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার ক্রন্দনরত মুখের পানি চেয়ে দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে বলে, কতবার বলেছি আমার সামনে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই এম হার্টলেস। জানি। ঈশানীর মুখে এই জানি শব্দটা কেন যেন মোটেই ভালো লাগল না এরিশের। ভেতরের পৈশাচিক সত্তাটা হল্লা করে উঠল মুহূর্তেই। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় এরিশ বলল, জেনে থাকলে পালিয়েছ কোন সাহসে? আমার সঙ্গে লাগতে আসতে বারণ করিনি? ঈশানী ঝাঝালো কণ্ঠে বলল, আমি তো লাগতে আসিনি, মুক্তি চেয়েছি শুধু। সেটা এ জীবনে পাবে না। এরিশ ইউবানের হাত থেকে মুক্তি নেই তোমার। চ্যালেঞ্জ করছেন?
এত কিছুর পরেও মেয়েটার জিদ কমেনি এক রত্তি। অগত্যাই ওর হাত দুটো উপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্রুদ্ধস্বরে এরিস বলে, করছি, চ্যালেঞ্জ করছি, মুক্তি তো দূরে থাক, এরিস ইউবানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবে না তুমি কোনোদিন। কথা শেষ করে এক ঝটকায় ঈশানীকে দূরে ঠেলে দিয়ে লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে এরিস। বেসমেন্টের টর্চার সেল থেকে ভেসে আসছে হৃদয় বিদারক বিভৎস চিৎকার। যদিও বেসমেন্টটা পুরোপুরি সাউন্ডপ্রুফ, তবুও বিরক্ত হয়ে কানে এয়ারপড গুজল এরিস। দু ঠোঁটের ফাঁকে ধরালো সিগারেটের জ্বলন্ত শলাকা। সেভাবেই পকেটে হাত গুজে এক ধ্যানে তাকিয়ে রইল ভেন্টিলেটর থেকে আগত এক ফালি নিয়ন আলোক রশ্মির দিকে। একটু আগের সেই গার্ডটার আঙুলের নখগুলো তুলে নেওয়া হচ্ছে বেজায় নৃশংসভাবে। তার চিৎকারের আওয়াজেই এখন পুরো বেসমেন্ট কাঁপছে। চিৎকারের এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজে বলল, কি অন্যায় করেছি আমি? ঠোঁটের ফাঁক গলিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে নির্বিকার কণ্ঠে বিড়বিড় করল এরিস। এরিস কাউকে কৈফিয়ত দেয় না।